তার সাথে আমার দেখা হলো 2 বছর 8 মাস 17 দিন পর। দেখা না হওয়া দিনগুলোর হিসাব ওই রাখে। এটা ওর ডিপার্টমেন্ট, একেবারে অপ্রত্যাশিত দেখা। আমি জানি না ও এখন ঢাকায়। ছোট আন্টির বাসায় কাজিনদের একটা গেট টুগেদার ছিল। দুপুরে খাওয়া দাওয়া হবে, আমি গেলাম। আমরা কাজিনদের এক গ্রুপ খেতে বসেছি। খাওয়ার মাঝখানে ও এসে হাজির। আমি দেখেও তাকালাম না। ও এলো, সবাইকে হাই হ্যালো করলো। আমি মনোযোগ দিয়ে তখন আমার প্লেটে ডিমের টুকরো ছিঁড়ছি। আমার কাছাকাছি এসে শটান আমার পেটে পোলাও দিল 1 চামচ। আমি তাকালাম, সঙ্গে সঙ্গেই বলল, 2 বছর 8 মাস 17 দিন পর হো। আমি ওর দেওয়া পোলাটুকুন তুলে রাখলাম আর একটা প্লেটে। ও দেখলো, পোলাওটুকুন আবার আমার পাতে দিল। আজব তো, পোলাও ফেলে ভাতই খেয়ে গেল। একবার অন্তত খেয়ে দেখে ঠিক কোন জিনিসটা মিস করছো। এবং তারপরে সামনে থেকে চলে গেল। আমরা যারা খেতে বসেছিলাম খাওয়া শেষ করলাম। ও ড্রয়িং রুমে বসে অস্থির একটার পর একটা টিভি চ্যানেল বদলে গেল। খাওয়ার পর আমি আর ড্রয়িং রুমে গেলাম না। কারো মুখোমুখি বসতে চাই না আমি। ও চলে এলো সবার সাথে। আমাকে নিয়ে তার 1000 অভিযোগ। তোমার ওয়েট কত এখন? আরও মোটা হয়েছ। এই দাঁতের অবস্থা তো আরও খারাপ হয়েছে। এত অবনতি তোমার? বললাম, তোমার এত এত উন্নতি, তাও আমার অবনতি না দেখলে চলে না কেন তোমার? চলে এসেছো বেহায়ার মতো অনাবিত দেখতে। আমার আন্টির বাসায় আমি আসতে পারি না, তোমার জন্য এসেছি ভেবেছো? তোমার মতো মেয়েকে আমি অ্যাসিস্ট্যান্টও রাখি না। আমি শান্ত স্বরে বললাম, আমার মতো মেয়ে তোমার অ্যাসিস্ট্যান্টও চাইলেও হবে না। বলে লাভ নেই আমাকে। তোমার মতো ছেলে যেরকম মেয়েকে অ্যাসিস্ট্যান্ট রাখতে চায়, তোমার সেরকম মেয়ের কাছে যাওয়া উচিত। ও হঠাৎ করেই রেগে গেল খুব। শুধু শুধু উঁচু আওয়াজে কথা বলতে শুরু করলো। বলল, খাবো না, চলে যাব। এখানে আসা ভুলই হয়েছে। আন্টির বাসায় আসবার আগে তো জেনে আসা উচিত ছিল এখানে কারা আছে কারা নেই। টেবিলে ততক্ষণে ভাত দেওয়া হয়েছে। ও খাবে না, খাবে না বলে বাসা গরম করে ফেললো। আন্টি আঙ্কেল সবাই মিলে ওকে সাধছে তখন। ও খাবে না। শেষে লাইলা আপু বললেন, কুত্তা তো ঘেউ ঘেউ করছে, ওর প্রভু ডাকবে বলে। তুই যা গিয়ে খেতে বল। আমি শুধু গলায় জানিয়ে দিলাম, যাব না। যাবি না কেন? আস্তে আস্তে ঝগড়া বাঁধিয়ে দিলি। আমি কোনো ঝগড়া বাঁধাইনি। ঝগড়েটে লোকেরা একা একাই ঝগড়া করতে পারে, শেষেও চলেই যাবে। সবার অনুরোধ উপেক্ষা করে বেরিয়ে গেল। জুতোটা পরে নিয়েছে দরজায়। ছোট আন্টি নিরুপায় হয়ে এসে আমাকে বললেন, তুমি কি একবার বলবে অবন্তী দুপুরবেলা এলো, না খেয়ে চলে যাচ্ছে ছেলেটা। রাগের জায়গা তোমাদের, আমাদের তো খারাপ লাগছে। একবার যাও না মা। আমি গেলাম। ও তখন লিফটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি দরজা থেকে ডাকলাম, এসো, খেয়ে যাও। ও আমার দিকে ফিরেও তাকালো না। লিফট চলে এসেছে। ততক্ষণে আমি একটু ধমকি বললাম, খেয়ে যেতে বললাম না? না খেয়ে গেলে কিন্তু আমি কিয়ামত করে ফেলবো। ও শুনল না, লিফটে উঠে গেল। আমি দরজায় দাঁড়িয়ে থাকলাম। কথা শুনে না আমার 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, আবার লিফট এলো। দরজা খুলল। ও বেরিয়ে এলো। দরজায় এসে মাথা নিচু করে কেটস খুলতে লাগলো। আমি তাকিয়ে দেখছি। ওর চোখ ঝাপসা, ছলছল করছে। ও কেডরের ফিতা এলোমেলো করে টানছে। আমি ওর কেটসের ফিতাটা ধরে টানলাম।
বললাম, তারাও আমি খুলে দিচ্ছি। ও সরে গেল। জুতোটা এমনি খুলে দুদিকে ছিঁড়ে ফেললো। আমি ধমকালাম, জুতোটা ঠিক করে রাখ। ও জুতোটা ঠিক করে রাখলো। তারপর মজা এসে খাবার টেবিলে বসলো। আমি ভাত বেড়ে দিলাম, চুপচাপ খেলো। যাই পাতে দিলাম তাই খেলো। একবারও বলল না এটা চাই, ওটা দাও। আমি জানি ও করলা খেতে পারে না, একেবারেই না। তাও পাতে দিলাম, ও সুন্দর করে খেলো। শেষে যখন আবার পাতে ভাত দিছি, কিছু বলতে চাইলো। আমি ইশারা করলাম, কথা বলবে না। কথা বললেই জগের পানিটা পুরোটা মাথায় ঢালবো তোমার। আর কথা বলেনি। বিকেলে সবাই যখন ছাদে গিয়ে বসেছি গল্প করতে, ও আমার মুখোমুখি বসেছে উল্টোটার দিকে। তোমায় আমি দেখাইবই ভাবে তাকিয়েছিল অপলক অবস্থিতে। আমি উঠে দাঁড়িয়েছিলাম, বললাম, তোমরা বসো, আমি চা করে আনছি। চা বানাতে গিয়ে আমার কি যে হলো, সেই অনেকদিন আগের মতোই করলাম আমি। সবার চায়ে চিনি দিলাম, আর ওর চায়ে লবণ। চা দেবার সময়ও বলল, আমার কেন মনে হচ্ছে এই চাটা আমার জন্য তুমি স্পেশাল করে বানিয়েছো। আমি বিরক্ত হয়ে তাকিয়েছিলাম। স্পেশাল করে বানানোর কি আছে? কে তুমি যে তোমার জন্য আমার স্পেশাল করে চা বানাতে হবে? আমি স্পেশাল না। না, ওর কণ্ঠে কেমন যেন একটা ব্যথার ছাপ নিয়ে এলো। বলল, আজীবন তোমার জন্য অযোগ্য সব মানুষকেই তোমার স্পেশাল মনে হলো, তাই না? আমি একটুর জন্য থেমে গিয়েছিলাম। সামনে উঠলাম সঙ্গে সঙ্গেই। যোগ্যতায় একটু কম থাকলেই ভালো। মানুষটাকে তখন পায়ে পায়ে রাখা যায়। বেশি যোগ্যতার মানুষ হলো তো মাথায় উঠে নাচতো। ও সঙ্গে সঙ্গেই বলল, কোনোদিনও নেচেনি, কোনো কথা শুনিনি বলে পায়ে পায়ে তো থেকেছি। আজীবন ওখানে থাকতে চেয়েছি। তোমার যোগ্যতা বেশি বলছো, আমি কিন্তু তোমাকে বলিনি কিছু। তুমি অযোগ্যই আমার জন্য। তাহলে তো মনের মধ্যে আছি তোমার। আমি সামনে থেকে সরে এসেছিলাম ওর। আর কথা বলার সুযোগ দেইনি ওকে। সবার মাঝখানে বসে দেখছিলাম লবণ দিয়ে বানিয়ে দেওয়া চাটা সে বেশ আয়েশ করে খেলো। একটিবারের জন্যও মুখ কুঁচকালো না। একবার আমার ইচ্ছা করলেও উঠে যায়, গিয়ে বলি, ঠিক আছে, চা খেতে হবে না, ফেলে দাও। এখন তো আর তোমার পরীক্ষা দেবার কিছু নেই। এই প্ল্যান পেলেও তো কিছু কাজে লাগছে না। যখন ফেলই করার তখন তো ঠিকই ফেল করে গেছো। পরক্ষণই মনে হলো কোনো দরকার নেই। এই শান্তিটুকু ওর পাবার দরকার আছে। চা শেষ করে কাপটা আমার হাতে দিতে চেয়েছিল। সেখানেও তারা আমাকে, দেখো তুমি বিষ দিলেও আমি খেয়ে নিতে পারি অনায়াসে। আমি কৌশলে এড়িয়ে গেছি, কারো বাহাদুরি দেখতে চাই না আমি। রান্নাঘরে ফেরত আসার কাপের সাথে আমি ওর কাপটা দেখেছিলাম। এক ফোঁটা চাও অবশিষ্ট নেই তাতে। আচ্ছা, এ লবণ বিষ চা কি ওর মুখে একটুকু তেতো লাগেনি? সেদিনই আমার ফেরার তাড়া ছিল। সন্ধ্যার পরপরই বেরোবো আমি। বেরোবার সময়ও বলল, একসাথে নামি চলো। নাকি এখনো আমাকে ভয় লাগে? একই লিফটে যদি আমি হামলে পড়ি, মনে আছে একবার এরকম একলা ঘরে দাঁড়িয়েছিলাম, দুজনে খুব কাছাকাছি। ও বলেছিল, দেখে মাথা উঁচু করো তো, তোমার ঠোঁট আমার ঠোঁটের লাগাল পাই কিনা। নাগাল পাওয়ার সেই চেষ্টার আমি পায়ে উকি দিয়ে দাঁড়িয়েছিলাম। ঠোঁটের বাইরে শারীরিক সম্পর্ক সেদিন অনেক দূর এগেছিল। আর একটু এগালেই হয়তো পৃথিবীর সব থেকে নিষিদ্ধ ভুলটা হয়ে যেতে পারত। ও থামিয়েছিল আমাকে।
বলেছিল, আমরা আগে বিয়ে করব অবন্তী, এরপর যদি তোমার আমাকে আর ভালো না লাগে আর আদর করতে ইচ্ছা না হয়। খুব রাগ হয়েছিল আমার সেদিনকে ওর উপরে। পোকার মতো সব কথা বলেছিলাম ওকে। তুমি এই নও, সেদিন নও। ঠিকঠাক পুরুষ হলে এমন অবস্থায় কেউ থামাতে পারে? অনুভূতিকে থামানো যায় বুঝি? আমার এলো পাথুরি কিল ঘুষিতে একাকার হয়ে ও খুব মেহময় হাসি হেসেছিল। হাসতে হাসতে বলেছিল, মন থেকে ভালোবাসলে যে কোনো বিন্দুতে এসে থামা যায় অবন্তী। আমি তোমাকে মন থেকে ভালোবাসি। একেবারে আগুন হাতে নিয়ে থামতে পারি। জেলে পুড়ে খাক হয়ে গেলেও যাব, তবুও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। কি সব দিন গেছে আমাদের, এখন ওসব ভাবলেও অবিশ্বাস্য লাগে। আহারে, আমি কথা না বলে লিফটে উঠলাম, ও উঠল আমার পেছন পেছন। আমার তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা। দুজনেই শুধু কোনো একটা তলায় কেন থামছে না লিফটটা, আর কেউ উঠছে না কেন? তোমার বিয়ের মেহরানা যেন কত, 10 লক্ষ টাকা না? আমি তোমাকে 10 লাখ টাকা দিতে পারি এখনই। চলো যাই। যতক্ষণ সময় লাগে ততক্ষণ একটিবার আদর করতে, ঠিক ততটুকু সময় নেব। কেউ কিচ্ছু জানবে না। তুমি জানো আমি কয়েকটা খুন করেও লোকাবের ক্ষমতা রাখি। তোমার সব তোমারই থাকবে অবন্তী। ওর কথা শুনে আমার ভয়ের ভাবনা ভাঙল। শান্ত হাতটাও উঠে গিয়ে ওর টি শার্টে কলার ছিল। চোখ রাঙিয়ে বললাম, তুমি আসলে একটু বেশি অযোগ্য আমার। ও তার থেকেও ভীষণ শান্ত কণ্ঠে বলল, তোমার জন্য বলছি না অবন্তী, আমার জন্য বলছি। তোমার ওই শরীরে কি আছে আমার জানা দরকার। কেন আমি এতগুলো বছর পরে ওই তোমাকে চাই? কেন তোমাকে না পেয়ে আমার এখনো দম আটকে আছে? কেন প্রতি মুহূর্তে আমার এখনো মনে হয় আমার বেঁচে থাকার একদম দরকার নেই? আমার জীবনে একান্ত সময়গুলো কেন আমি এখনো উপভোগ করতে পারি না? কেন আমার মনে হয় তুমি ছাড়া আমার আর কোনো কিছুতে শান্তি পাওয়া নেই? কেন আমার শরীরের দাম 10 লাখ টাকা তোমার কাছে, আমি যেটা এখনই দিতে পারি সেটা বললাম। এই দামই তো তোমায় আরেকজন কিনলো। এমনি তো চিরকাটাল আমার সমস্ত জীবন তোমার পায়ের কাছে রাখাই ছিল অবন্তী। সেটা তো তুমি নাওনি। বলতে বলতেও লিফটের মেঝেতে বসে পড়ল, আমার পা জড়িয়ে ধরল। ততক্ষণে লিফট থেমে গেছে, দরজা খুলে গেছে। ও কথা বলছে তখনও। আমি মরে যেতে পারছি না, বেঁচে থাকতেও পারছি না। তুমি আমাকে মরে যাবার একটা সুযোগ দাও, নয়তো বাঁচবার। আমি ওর হাত ছাড়িয়ে বেরিয়ে এলাম। দমটা আমারও যে এখনই আটকে আসছিল। কেউ যদি দেখে নিত। ও এলো আমার পেছন পেছন। আমি দেখেছিলাম ও বুক থেকে টি শার্ট টেনে চোখ মুছল। আমার কাছাকাছি এসে বলল, তোমার তো প্রতি বাসা থেকে ব্যাগ নেওয়ার আছে, অন্তত প্রতির বাসা পর্যন্ত নামিয়ে দেই। তোমার তো অফিসের গাড়ি, তোমার ড্রাইভার যদি বলে দেয় তোমারই ঝামেলা বাড়বে। আমি যেতে পারবো, এখন ঝামেলা নেই বলছো। আমার কথা জানে ও। ও সামনে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। আমি উঠবো না মানা করলাম। মৃদুল হাসতে হাসতে বলল, আমি কিন্তু শুধু বন্ধ লিফটে না, এখনো তোমার পায়ে ধরতে পারি। সত্যি। বলবার সময়ে ওর চোখে মুখে কিছু একটা ছিল, মনে হলো আগুন ফুলকি মেশানো অনুনয়। হয় গ্রহ করো, নয় মারো আমাকে। আমি উঠলাম, ও আমার পাশেই বসলো। ও ড্রাইভার কৌতূহলী চোখে আমার দিকে একবার তাকালো বোধ হয়, কি যেন জিজ্ঞেস করছিল। তোমার কথা জানে কিনা
আমাদের বাসার কথাই হয়েছিল জানো। তুমি সেখানে চেয়েছিলে, সেখানে 3 নাইটস সোশ্যাল একটা প্যাকেজ নিয়েছিল চৌতি। 3 রাতের আমি একটিবারও ওর দিকে মুখ করে শুতে পারিনি পর্যন্ত। ভ্যাবলার মতো কেঁদেছিলাম। ও বলেছিল, তোমার সমস্যা আছে মৃদুল, তুমি ডাক্তার দেখাও। আমি ইশারা করলাম, তোমার ড্রাইভার শুনছে, প্লিজ আর বলো না। মৃদুল হাসলো। আর্মি অফিসার হলে বেশ সুবিধা, তোমার গোপন কথাগুলো কেউ কোনোদিনও জানতে পারবে না। এই যে নাইমকে দেখছো, গুলি করলেও নাইম কাউকে কিছু বলবে না। আমি হেসে ফেললাম। তারপর ও সিটে হেলান দিয়েছিল চোখ বন্ধ করে। চোখ বন্ধ রেখেই বলল, তোমার কিছু বদলায়নি অবন্তী। পারফিউম সে আগেরটাই, বডি লোশন সে আগেরটাই, তুমি সে আগের মতো করে চুল বাঁধো, সে আগের মতোই লবণ ভর্তি চা বানাও আমার জন্য। শুধু যেটা বদলানোর কথা ছিল না সেটাই বদলে ফেলেছো। কি চালাক তুমি। আমি মনে মনে বললাম, চালাকি নয় মৃদুল, ব্র্যান্ডও বদলাতেও আমার ভয় লাগে। গায়ে মাখার জিনিস যদি নতুন কিছু আমায় স্যুট না করে, পারফিউম, বডি লোশন ওরা তো বদলায় না। মানুষ বড্ড অবশ্য, বড্ড খারাপ, মতেই বদলে যায়। না হলে যাকে ভালোবাসে আমি একদিন সমস্ত পৃথিবীর সুখ পায়ে ঠেলেছি, সে কেন আমার কষ্টগুলো বুঝতে পারে না? সে কেন এই তোমার মতো করে কাতার হয় না আমার জন্য? প্রীতির বাসার কাছাকাছি এসে আমি বললাম, একটু দূরেই নামি। ও শ্বশুরবাড়ি তো যদি প্রশ্ন করে কার সাথে এলাম, আমাকে আত্মীয় পরিচয় দিতেও এত আপত্তি তোমার? আপত্তি নয়, আমার তো খুব বেশি কিছু নেই। তুমি তো বলো যেটুকু আছে সেটুকু আঁকড়ে ধরে বাঁচতে দাও। তোমার তো অনেক কিছু আছে, আমার ওই কমটুকু আর এলোমেলো করে দিল না প্লিজ। আমার ওই কমটুকু আর এলোমেলো করে দিও না প্লিজ। ও প্রীতির বাসা থেকে সরেই গাড়ি থামালো। আমি গাড়ি থামার নাম্বার আগেও ফিসফিস করে বলল, আমি গাড়ি থেকে নাম্বার আগেও ফিসফিস করে বলল, ঝরে গা পুড়ে যাচ্ছে আমার। কপালে হাত রেখে একবার একটু দেখবে। আমি হাত বাড়াতে গিয়েও নিজেকে আটকালাম। বললাম, তোমায় ছুলে আমারও জ্বর এসে যায় যদি। মৃদুল মলিন হাসলো। আমি এত অস্পৃশ্য তোমার কাছে, এত ঘেন্না? আমি গাড়ি থেকে নামলাম। মৃদু বলল, একটুখানি পথ এগিয়েই দেই, দূরে দূরে হাঁটবো। আমি হাঁটতে লাগলাম। মৃদু নিঃশব্দে আমার পেছন পেছন গেটের কাছাকাছি এসে আমাকে পেছন ফিরে তাকালাম। বললাম, যাই, শুধু যাই, আর কিছু বলার নেই তোমার? আমি যা বোধহয় মাথা নাড়ালাম। আমি একটু বলি, এই 2 মিনিটই বলবো। আমি হ্যাঁ না বলবার আগেই ও কথা বলতে শুরু করলো। জানো অবন্তী, একটা মেয়ে এসেছিল আমার জীবনে। আমি চাইনি আসুক, আচমকা কেমন করে যেন এলো, আমি টেরও পেলাম না। তারপর জুড়ে গেল আমার সবটা নিয়ে। আমার সবটুকু জীবন ওর হাতে সঁপে দিয়ে এক সন্ধ্যায় আমি ওকে আংটি পরালাম। খুব শীত ছিল সে সন্ধ্যায়। আংটি পরানোর পর আমাকে 1 কাপ চা দিতে এসেছিল মেয়েটা। ঠক ঠক করে হাত কাঁপছিল ওর। চায়ের কাপ পিরিসে থাকায় চায়ে চুমুক দেওয়া আর হলো না আমার। পৃথিবীতে সবার থেকে বেশি লজ্জা পাওয়া মেয়েটা তার আগেই মেঝেতে কাপ ফেলে দিয়ে একাকার অবস্থা। লজ্জায় আর ভয়ে একসার হয়ে বলেছিল, আরেক কাপ বানিয়ে আনবো। আর তারপর একদিন মেয়েটি চলে গেল আমাকে না বলে। তার জীবনে নাকি একজন আছে যে আমার থেকেও ভালো, আমার থেকেও তাকে বেশি ভালোবাসে সে। আমি ওকে আটকাতে চেয়েছিলাম, কি ভয়াবহ অপমান করেছিল আমায়। মেয়েটি চলে গেল ঠিকই,
সময় করে নিয়ে গেল আমার সমস্ত জীবনের সুখ, আমার সব অনুভূতি, আমার সমস্ত আগ্রহ একেবারে শূন্য করে দিয়ে গেল আমাকে। এমন করে যায় কেউ চলে গেছে ঠিক আছে, আমার সবটুকুন কেন নিয়ে গেল বলো তো? আমি তো ওর কিছুই নেইনি, কিচ্ছু না। বলতে বলতে দেখলাম মৃদুলের চোখ দিয়ে অঝোরো ধারায় অশ্রু ঝরছে। ওর অশ্রু ধারায় দুনিয়া ভেসে যাচ্ছে আমার ব্যথায়। কষ্ট আর ভীষণ কষ্টের সেই মুহূর্তকে ঢোক গলার ব্যথার চেষ্টা করে আমি গেট খুলে ভেতরে এলাম। আরেকবারের মতো তাকালাম মৃদুলের দিকে। ওর বেজা চোখে অপলক তাকিয়ে দেখছে আমায়। ওর চোখের মধ্যে আমাকে ঘেন্না করা কি অসভ্য চেষ্টা। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে ছোট কামড়ে নিজেকেই নিজে ধিক্কার দিচ্ছিল যেন। পেটের কাছ থেকে টি শার্ট তুলে ও বাচ্চাদের মতো করে চোখ মুছল। এবার হাসবার চেষ্টা করলো, হাসির বদলে চোখ ভিজলো আবার। এখনই মুছে ফেলা চোখের নিচে আবার বন্যা। আমি চলে এলাম উপরে, এসেও দেখলাম মৃদুল দাঁড়িয়ে আছে। আমি জানি ও আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। ওর কষ্টটা দেখে তখন খুব করে টের পাচ্ছিলাম, এই যে আমার এত অবস্থির জীবন, এত এত বাধার জীবন, কোথাও গিয়ে কি ওর অভিশাপই আমার উপর বোঝা হয়েছে। একজনে দাঁড়িয়ে যে আরেকজন কখনোই সুখী হয় না। তবে কি এই কথাটা সত্যি হয়েছে আমার জীবনে? মৃদুলে অসহায় কান্না কি তবে আমার এই প্রতি মুহূর্তে দুশ্চিন্তাময় জীবনের পেছন গল্প? আচ্ছা, সত্যিকারে ভালোবাসা এগুলো কেন হয়? এত শক্তি কেন সত্যিকারের ভালোবাসায়? সত্যিকারের ভালোবাসাকে ঠকালে ও কেন রেহাই দেয় না কাউকে? কেন? যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টে পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।